গুম খুনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে প্রয়োজনে ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবে বিজিবি। এয়ার অ্যাম্বুলেন্সে 6 চিকিৎসকের তত্ত্বাবধানে কাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। মাগুরার শহীদ ছাত্রদল নেতার নবজাতক কন্যার দায়িত্ব নিলেন তারেক রহমান। শীতে বিপর্যস্ত দেশের উত্তরাঞ্চল, সবচেয়ে ঠান্ডা পঞ্চগড়ে। বেড়েছে শীতজনিত রোগ, বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, বেনজির আহমেদ ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আসামিরা যতই শক্তিশালী হোক না কেন, সবাইকে বিচারের আওতায় আনা হবে। বিস্তারিত জানাচ্ছেন এস এম ফয়েজ। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূসের নতুন সরকার দায়িত্ব নেয়ার পরেই আলোচনায় আসে শেখ হাসিনা সরকারের 16 বছরের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের প্রসঙ্গ। এরপরেই গঠন করা হয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুম তদন্ত কমিশন 15 বছরের গুমের সঙ্গে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে। তাকেই নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদের নাম উঠে আসে কমিশনের প্রতিবেদনে। এই যে গুমের সংস্কৃতি নামক এক ভয়াবহ সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর অসংখ্য মানুষকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন, হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনেও এটা একটা মানবতা বিরোধী অপরাধ। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গুম হওয়া ব্যক্তি ও তার পরিবার, শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এসব মামলার অভিযোগ আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক, তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি, আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, কার কি পজিশন। নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধগুলো করেছেন, যারা এই দেশের জনগণকে এইভাবে নির্মম হত্যাযজ্ঞের মতো জায়গায় নিয়ে ফেলেছেন, যাদেরকে গুম করে রেখেছেন বছরের পর বছর, মারা গেলে কবে মারা গিয়েছেন, কোথায় তার কবর হয়েছে কিছু জানে না, তার সন্তানেরা জানে না, তার ভাই জানে না, বোন জানে না। এই যে ভয়াবহ সংস্কৃতি চালু করা হয়েছিল, এর একটা নিষ্পত্তি হতে হবে বাংলাদেশে, এবং নিষ্পত্তির সবচাইতে ভালো উপায় হচ্ছে একটা সঠিক, সুষ্ঠু, নিরপেক্ষ ন্যায় বিচার। গ্রেপ্তারি পরোয়ানা জারিতে সন্তোষ প্রকাশ করেন গুম হওয়া পরিবারের সদস্যরা। গুমের যে বিভিন্ন ধরনগুলো ছিল, প্রত্যেকটা 2009 থেকে 2024 পর্যন্ত যতগুলা কেসকে একটা মোটা দাগে এনে আজকে যে অ্যারেস্ট ওয়ারেন্টটা দেওয়া হচ্ছে, এটা আমার মনে হয় যে 5ই আগস্টের পরে যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, যে তাদেরকে অ্যারেস্ট করা হোক, বিচারের আওতায় আনা হোক এবং একটা ন্যায় বিচার, একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার যেন আমরা দেখতে পারি। আজকে আমরা কাঙ্ক্ষিত জায়গায় আসতে পারছি, এটা আবু সাইদের জন্য। এটা আমাদের চরম প্রাপ্তি। আমরা বিশ্বাস করি কোনো অন্যায় হবে না, কোনো অনাচার হবে না, অ্যাকচুয়াল যে দোষী সেই বিচারের আওতায় আসবে। গুমের অভিযোগে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন আগামী 12 ফেব্রুয়ারি দিতে বলা হয়েছে। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতীয় হাইকমিশনকে অনুরোধ জানানো হবে। ফেরত
আনা না গেলে ভারতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে। রাজধানীর রাওয়াতে এক মতবিনিময় সভায় জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। ফজলুর রহমান বলেন, যে কোনো মূল্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শেষ করা হবে, নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দেওয়া হবে। বিডিআর হত্যাকাণ্ড কোনো মিউটিনি নয়, কনস্পিরেসি, কিলিং অফ অফিসার বলে মন্তব্য তার। জানান 2 মাস লাগবে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোর তদন্ত শেষ করতে, 1 মাস বৈদেশিক বিষয়ের তদন্ত করা হবে। জানান তদন্ত কমিশনের একজন সদস্যের ব্যাপারে শহীদ পরিবারের অনেকেই আপত্তি জানিয়েছেন, তবে কমিশন প্রধান ঠিক থাকলে তদন্তে কোনো সদস্য প্রভাবিত করতে পারবে না বলে আশ্বস্ত করেন তিনি। 16 বছরে বিডিআর হত্যাকাণ্ডের অনেক প্রমাণ নষ্ট হয়ে গেছে। বিডিআর হত্যাকাণ্ডের পেছনে ভারত জড়িত, এটি শুধু বললেই হবে না, প্রমাণ লাগবে বলেও মন্তব্য করেন ফজলুর রহমান। স্বাধীন তদন্ত কমিশনের সামনে এসে হাজির হয়েছেন। ভারত জড়িত বললে হবে না, অমুকে জড়িত, অমুক জেনারেল জড়িত, এটা বললে হবে না, তার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে। আমি চাইবো আপনারা প্রমাণ দেন। আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি ভারতীয় হাই কমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। চিকিৎসকরা পরামর্শ দিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বেগম জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে 6 জন চিকিৎসক বেগম জিয়ার সঙ্গে থাকবেন। যুক্তরাজ্যের স্বনামধন্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে তাকে। ডক্টর জাহিদ আরও জানিয়েছেন, যুক্তরাজ্যের চিকিৎসকরা পরামর্শ দিলে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে যুক্তরাষ্ট্র নেওয়া হতে পারে। সুস্থ হয়ে দেশে ফেরার পথে বেগম জিয়া পবিত্র ওমরা পালন করতে পারেন বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। কালকের রাত 10টা পর্যন্ত হোয়াট উইল হ্যাপেন উই ডোন্ট নো। কাজে আপনাকে মনে রাখতে হবে যে আমরা উই আর হ্যান্ডলিং এ পেশেন্ট, যে পেশেন্টের মাল্টিপল কোমরবিডিটিস আছে এবং সেই অনুযায়ী আমরা তাদের ওখানে নিয়ে যাচ্ছি এবং তাদের ওখানে আমরা ইনশাল্লাহ রেখে ওনারা সবকিছু দেখে তারপরে আপনার ডিসিশন হবে যে ওনার নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট কি হবে। আর আমেরিকা যাওয়ার কথাটি যেটি বলেছে, আমরা ডেফিনেটলি যদি আমরা ওখানে ওরা সুপারিশ করে যে ইয়েস সি নিডস বা এটা ওখানে বা জন হপকিন্স তাদের এখানে নাই, বাইরে নিয়ে যেতে হবে, তখন হয়তো দেওয়ার একটা প্রশ্ন আছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মাগুরায় শহীদ ছাত্রদল নেতা রাব্বির নবজাতক কন্যার দায়িত্ব নিলেন তারেক রহমান। 4 আগস্ট গুলিতে নিহত ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির সন্তানের খোঁজ খবর নিতে তার পরিবারের সাথে দেখা করে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামে শহীদ রাব্বির পরিবারের পাশে থাকার বার্তা পৌঁছে দেওয়া হয় উপহার সামগ্রী, ঘোষণা দেওয়া হয় কন্যা শিশুর জন্য মাসিক ভাতার। এ সময় শহীদ রাব্বির স্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব কৃষিবিদ মোহাম্মদ মকসেদুল মমিন ও সংগঠনটির সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন সহ অন্যরা। সারা দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। প্রচণ্ড শীতে কাঁপছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা। পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড শীত ও কুয়াশায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। এদিকে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। ঘন কুয়াশা আর কনকনে শীতে নাকাল নাটোরবাসী। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও হিম শীতল বাতাসে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের ছিন্নমূল মানুষ। হাড় কাঁপানো এই শীতে সবচেয়ে বিপদে শিশু ও বৃদ্ধরা। প্রচণ্ড শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে জয়পুরহাটেও। চরম দুর্ভোগে ছিন্নমূল মানুষ। ঠান্ডাজনিত কারণে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ভিড় বাড়ছে শিশু রোগীর। তীব্র শীতে বিপর্যস্ত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। বেড়েছে সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ শীতজনিত রোগের প্রকোপ। বেশি বিপাকে শিশু ও বৃদ্ধরা। সচেতনতার পাশাপাশি তাদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তীব্র শীতে কাহিল পঞ্চগড়ের মানুষ। হাড় হিম করা ঠান্ডায় নাকাল জনজীবন। হিমালয়ের কাছের এই জেলায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। সদর হাসপাতালে বেড়েছে রোগীর ভিড়। শিশু ওয়ার্ডে ভর্তি ৭৭ জনের মধ্যে বেশিরভাগই জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। বিপাকে নবজাতকরাও।
100 শয্যার হাসপাতালটিতে বেড সংকুলান না হওয়ায় মেঝে আর বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। ডায়রিয়া, পাতলা পায়খানা মানে আপাতত একটু বন্ধ হয়েছে, কিন্তু পানিটা এখনো না, হাগাটা একটু বন্ধ হয়েছে, পানিতে এখনো করতেছে। যে ঠান্ডা লাগছে হঠাৎ করে পাতলা পায়খানা বমি, তো বাসায় প্রাথমিক চিকিৎসা দিয়েছিলাম, উন্নতি দেখতেছি না, তো আজকে নিয়ে আসলাম হাসপাতালে, ভর্তি করলাম। আসার পরে স্যালাইন দিল, ওষুধ দিল। ঠান্ডা থেকে আমার ছেলেটার পাতলা পায়খানা বমি, তারপর স্যালাইন দিচ্ছি, আসে বেড পাইনি, বেড নাই দেখতেছি, দুজন ছিলাম বেডে, দুজন থাকার পরে একজন পরে একটা বেড়ে গেছে, আর আমরা এই জায়গাতে আসছি। স্যালাইন দিছে, ওষুধ কিনে আনলাম, জ্বর সর্দি ঠান্ডার কারণে যে কফ বেশি, দম পাচ্ছে না, কথা বলতে পারি না। শীতের কারণে আমাদের এখানে রোগী অনেক বেশি, বিশেষ করে বাচ্চাদের ডায়রিয়া অনেক বেশি। আমরা বেড দিতে পারি না, অনেক সময় নিচেও ফ্লোরেও রোগী দিতে হয়। এরপরেও কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করি রোগীকে মানে সুন্দরভাবে ট্রিটমেন্ট করার। শীতে শিশুদের নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাগিদ দিয়েছেন বৃদ্ধদের বাড়তি যত্ন নেয়ার। প্রতিদিন 250 থেকে 300 জন শিশু বাচ্চা সেবা গ্রহণের জন্য আসে, এবং এদের একটা উল্লেখযোগ্য অংশ শিশু ডায়রিয়ায় আক্রান্ত, এবং শীতকালে এই শিশু ডায়রিয়া প্রকোপ প্রচুর বেড়ে যায়। গার্ডিয়ান তাদের বাচ্চাকে অনেক দেরিতে হসপিটালে নিয়ে আসছে, এবং ডায়রিয়া হলে ওরসেলাইন বাসায় খাওয়াতে হয়। অনেকেই এই কাজটি করছে না, যার কারণে জটিল থেকে জটিলতর ডায়রিয়া রূপ নিচ্ছে। শীতজনিত শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, শীতজনিত রোগ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ডায়রিয়া এবং যথাসময়ে টিকা নেওয়া, প্রথম 6 মাস মুখে দুধ খাওয়ানো, বাইরে রাত্রে বা প্রয়োজন নিয়ে না যাওয়া, এই উপদেশগুলো দেওয়া হচ্ছে। আর যারা ডায়রিয়া রোগী তাদেরকে বলা হচ্ছে হাত ধুয়ে খাবে, বাসি খাবার খাবে না, খাবার ঢুকে রাখবে। জেলায় এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। বাংলা ভিশন নিউজ ডেস্ক। অভিন্ন নদ নদীর ওপর ভারতের আধিপত্যে পানি শুকিয়ে অসংখ্য চর জেগেছে খাগড়াছড়ির ফেনী নদীতে। মরতে বসেছে খরস্রোতা নদীটি। বিনা চুক্তিতেই 1 যুগ ধরে 37 জায়গায় পাম্প বসিয়ে এ নদী থেকে অবিরাম পানি তুলছে ভারত। দেশের মানুষ পানি ব্যবহার করতে গেলে অস্ত্র উঁচিয়ে তেড়ে আসে বিএসএফ। এ অবস্থায় ভারতে ইনটেক অয়েল প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দ্বিতীয় বৃহৎ মহুরী সেচ প্রকল্প হুমকিতে পড়ার শঙ্কা। খাগড়াছড়ি প্রতিনিধি এইচ এম প্রফুল্লর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনী নদীর উৎপত্তি বাংলাদেশে হলেও এতে একক আধিপত্য ভারতের। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জোর করে নদী থেকে পানি তুলছে দেশটি। এতে এককালের স্রোতস্বিনী এখন ধুধু বালুচর। ফেনী নদীর দৈর্ঘ্য 116 কিলোমিটার। নদীর প্রায় 85 কিলোমিটার জুড়ে বাংলাদেশ ভারত সীমান্ত। নদীতে ভারতীয়রা 37 জায়গায় পাম্প বসিয়ে প্রতিদিন তুলে নিচ্ছে গড়ে 75 কিউসেক পানি। বাংলাদেশের কৃষকরা গোসলে গেলেও বাধা দেয় বিএসএফ। এই জায়গাগুলো হলো আমাদের বাংলাদেশের, এই ফসলটা আমার, ওই দিকে যাইলে মাঝে মাঝে বাধা দেয়, এরা অস্ত্র দিয়ে বাধা দেয়। ওই দিন আমাদের ওইদিকে ব্লক ফালার বিজিবি বাধা না দিলে এই হেরায় বাধা দিচ্ছে, কাজ বন্ধ করে দিচ্ছে। হেরা বসবাস করে, হেরা সাগা জমিন আবাদ করে লই যায়, আমরা পানির তো নামতে পারি না। আমরা তো পানিতে নামন তো দূর কথা, আমরা বিয়ে সাবে গুলি করে লাগে স্যার। আমরা মানে একটা অশান্তি আছে, একটা পাম্প মেশিন বইয়ে মনে করেন কিছু পানি গেল অস্বীতি মসজিদে দিবেন লাই, তাও বহুত মনে করেন আন্নের কফিয়ত বিডিআর টিডিআর জানাই, তারপর তুলতে হয়। আমরা নিজের জমিতে পানি দিতে পারি না, সেটা বাড়ির চলে 5 বছর বাড়ি হেরা ফসিটি করতেছে। আমি তো এখানে আসছি যে 30 বছর প্রায় বসবাস করতেছি, আমাদের এখানে কোনো চাষবাস করতে পারি না পানির জন্য, পাম্প বসাতে পারে না। সেদিকে তো পাম্প বসায় পানি নিতে আছে সবসময়। এখানে কোনো বড় মেশিন দিয়ে করতে পারে না, ছোটখাটো দিয়ে আমাদের জায়গা সব খিলা রয়ে গেছে এখানে। ভারতীয়দের কারণে হুমকির মুখে পড়েছে দেশের দ্বিতীয় বৃহৎ মহুরী সেচ প্রকল্প। এতে উদ্বিগ্ন স্থানীয় জনপ্রতিনিধিরা। এই ফেনী নদীর পানি দিয়া মহুরী প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আছে, ওখানে আমাদের লক্ষ লক্ষ জমি বা এই বড় মৌসুমে চাষ হইত। এখন কিন্তু তারা পানি উঠে নিয়ে যাওয়াতে এখন অনেক জায়গায় চাষাবাদের আওতা আনতে পারতেছে পানির শর্টনেসের কারণে। 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তিতে সীমান্তের শূন্য রেখা থেকে উভয় পাশে 150 গজের ভেতরে কেউ কোনো স্থায়ী স্থাপনা তৈরি করতে পারবে না। অথচ ভারত চুক্তি লঙ্ঘন করে 37টি পাকা পাম্প হাউস তৈরি করে পানি তুলে নিচ্ছে। ভারতের সাবরুম মহকুমা শহরে
একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তারা স্থাপন করেছে। ভারত যে অবৈধভাবে পাম্প মেশিন বসিয়ে পানি নিচ্ছে সেই বিষয়টাকে আমাদেরকে গুরুত্ব সহকারে আমাদের বাংলাদেশ সরকার এটাকে দেখতে হবে এবং এই বিষয়টাকে সমাধান করতে হবে। তারা কিভাবে নিচ্ছে সেইগুলো প্রত্যাহার করে নিতে হবে, অবৈধ স্থাপনাগুলো প্রত্যাহার করে নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত ফেনী নদী থেকে পানি প্রত্যাহার অব্যাহত রাখলে জীববৈচিত্র্যে নামবে মারাত্মক বিপর্যয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রামে আদালতের বারান্দায় রাখা হত্যা, মাদক চোরাচালান ও বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার 1911টি নথি বা ডকেট গায়েব হয়ে গেছে। এ নিয়ে মহানগরী কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মফিজুল হক ভূঁইয়া। তিনি জানান, মূল নথি নয়, আদালতের বারান্দা থেকে মামলার ডকেট হারিয়ে গেছে। মূল নথি আদালতে আছে, তাই এতে বিচারিক কাজে কোনো সমস্যা হচ্ছে না। অবকাশকালীন ছুটির সময় কেউ এসব ডকেট সরিয়েছে বলে অভিযোগ করেন তিনি। জিডিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে 28 থেকে 30টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি কার্যালয়ে জায়গা স্বল্পতার কারণে 2023 সালের 24 এপ্রিল থেকে সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল নথিগুলো। আদালতের অবকাশকালীন ছুটি 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে নথিগুলো গায়েব হয়েছে। আমরা গত 12/12/24 ইংরেজি তারিখে অবকাশকালীন ছুটি আরম্ভ হয় এবং ছুটিতে যাই। 1 তারিখ 1/1/25 আমরা আদালত পুনরায় যাই। যাওয়ার পরে আমার আদালতের অর্থাৎ পিপি রুমের সামনে আদালতের বারান্দায় কিছু পরিত্যক্ত নথি ছিল, ডাম্পিং অবস্থায় ছিল। আমি খোঁজ নিয়ে দেখেছি এই নথিগুলো নাকি 15 সালের আগের নথি। এগুলো আমাদের কাছে লিস্ট করা আছে, ওগুলাকে দেখতে পাইনি। আমি অনেক খোঁজ নিয়ে দেখলাম এই নথিগুলো কোথায় গেল। এগুলো আদালতের মূল নথি নয়, আদালত চলছে, আদালতের কোনো মূল নথি নয়। তারপরেও যেহেতু এটা সম্পদ নথি, সেহেতু আমি এটা অনেক খোঁজ করেছি। খোঁজ করে না পেয়ে আমি কোতোয়ালি থানায় জিডি করেছি। এবার পোষ্য কোটা বহালের দাবিতে আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিলের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। কর্মকর্তা, সহায়ক কর্মচারী, সাধারণ কর্মচারী, পরিবহন কর্মচারী সমিতির ব্যানারে সোমবার রাবির প্যারিস রোডে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বহালের দাবি জানিয়ে বলেন, সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বহাল রয়েছে। এমন অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির দেয়া কোটা বাতিলের ঘোষণা বৈষম্যের সৃষ্টি করেছে। দাবি আদায়ের স্বার্থে আগামীতে কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত 2 জানুয়ারি রাতে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। গাইবান্ধায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশনের অধীনস্থ 6 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা আর্মি ক্যাম্প। পলাশবাড়ী উপজেলার শতাধিক মানুষ এ সহায়তা পান। লালমনিরহাটে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। রংপুর রিজিয়নের সেক্টর কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ জেলার 5 শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। খাগড়াছড়ি চেলাছড়া পাড়ায় অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। সকালে 203 পদাতিক ব্রিগেড সদর দপ্তরের উদ্যোগে জেলার 300 দুস্থ মানুষ এ সেবা পান। চাঁপাইনবাবগঞ্জে এনজিও ফেডারেশনের উদ্যোগে পৌর এলাকার আরামবাগ মহল্লার 5 শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এদিকে শহরের বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাগেরহাটেও গরম কাপড় বিতরণ করেছে জেলা পুলিশ। অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে নারী, শিশু সহ 3 বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। সদর উপজেলার ছয়ঘরিয়া সীমান্ত এলাকা থেকে গতরাতে তাদের আটক করা হয়। এরা হলেন সদর উপজেলার বাকাল এলাকার রতন ঘোষের কন্যা তৃপ্তি বিশ্বাস, একই এলাকার হারান বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস ও বাগেরহাটের মোরেলগঞ্জের উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস। বিজিবি সাতক্ষীরার 33 ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন। জানান, আটক 3 জনের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বগুড়ায় বিএনপির কর্মী সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, আগামী নির্বাচনে ভোট বিপ্লব ঘটিয়ে আন্দোলনের ফসল ঘরে তুলবে বিএনপি। যে কোনো অশুভ শক্তি রুখতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমান। দুপুরে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে মহানগর বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করেছে বরিশাল জেলা বিএনপি। নগরীর সদর রোডের দলীয় কার্যালয় থেকে কর্মসূচি শুরু হয়।
নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া উপলক্ষে খুলনায় সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক। নড়াইলে সময় টেলিভিশনের প্রতিনিধির উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন হয়েছে। শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালন হয়। কুষ্টিয়া জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ৩ দফা কর্মসূচি ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। টাঙ্গাইলের নতুন পুলিশ সুপার মিজানুর রহমানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ সভা হয়। নাটোরের ভাতুরিয়ায় গাওয়ালি সিন্নি উৎসব হয়েছে। সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নে এ উৎসবের আয়োজন করা হয়। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গুম খুনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে প্রয়োজনে ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবে বিজিবি। এয়ার অ্যাম্বুলেন্সে 6 চিকিৎসকের তত্ত্বাবধানে কাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। মাগুরার শহীদ ছাত্রদল নেতার নবজাতক কন্যার দায়িত্ব নিলেন তারেক রহমান। শীতে বিপর্যস্ত দেশের উত্তরাঞ্চল, সবচেয়ে ঠান্ডা পঞ্চগড়ে। বেড়েছে শীতজনিত রোগ, বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।